করছি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর যে ইংরেজি বই রয়েছে সেখান থেকে টেড হিউজের লেখা যে খুব সুন্দর একটি পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি, তার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং তার অর্থ বিশ্লেষণ। এখানে কিভাবে আমাদের কবি টেড হিউজ দেখিয়েছেন কবিতাটি প্রথম থেকে শেষ অবধি, তার আমরা অর্থ বিশ্লেষণ করব এবং সম্পূর্ণ বিষয়টি আমরা বুঝব। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বিষয়টি বোঝার চেষ্টা করবে এবং মন দিয়ে সেই বিষয়টি তোমরা ধৈর্য সহকারে বুঝবে। চলো তাহলে দেখো, এই যে আমাদের কবিতা, আমাদের কবি লেখক টেড হিউজ, তার যে সুন্দর কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটি হচ্ছে একটি প্রকৃতি কেন্দ্রিক নেচার অ্যাওয়ারনেসমূলক অর্থাৎ প্রকৃতি সচেতনতামূলক একটি কবিতা, যেখানে কবি দেখিয়েছেন কীভাবে আমরা আমাদের সমাজটাকে দিনের পর দিন ক্ষতি করে চলেছি শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্যে। তুমি একবার ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার বাড়ির আশেপাশে, তোমার বাড়ির একটু দূরে যেখানে সেখানে যত্রতত্র কি নির্বিচারে গাছেদের কাটা হয়। কোনো রকমভাবে তাদের কথা না ভেবে আমরা গাছকে প্রায় প্রতিনিয়ত কেটে ফেলছি, জাস্ট আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য। এখানে কবি দেখিয়েছেন কিভাবে আমরা প্রকৃতিকে ক্ষতি করছি, প্রকৃতির গাছ কেটে ফেলছি কোনো কিছু না ভেবেই। লেখক টেড হিউজ এই গল্পটা এমনভাবে বর্ণনা করছেন যেখানে একজন ছোট্ট শিশু অর্থাৎ কবি একদিন ওক উডে অর্থাৎ ওক গাছের যে জঙ্গল সেখানে তিনি গেছেন, অ্যান্ড কী করছে, এই পুরো জিনিসটা ইন্ডিকেটস করছে আমাদের যে মানুষ্য জাতি, হিউম্যান বিংস এবং এই যে গাছ, তারা আমরা এক পরিবার। মানুষ এবং গাছ একই পরিবারের আমরা সন্তান। যদি গাছ না থাকে তাহলে মানুষ থাকবে না, কিন্তু মানুষ থাকলে বর্তমানে কী হচ্ছে, গাছ থাকছে না। মানুষ এখানে বসবাস করবে, ওখানে বসতি স্থাপন করবে, ওখানে ফ্ল্যাট তৈরি করবে, ওখানে মাইনিং হবে, সমস্ত জায়গায় কী হচ্ছে, গাছেদের কেটে ফেলা হচ্ছে। তোমরা নিশ্চয়ই রিসেন্ট কিছু ঘটনা শুনেছ, আরাবল্লী যে পর্বত রয়েছে, মাউন্টেন রয়েছে, তাকে কেটে ফেলা হবে সেই নিয়ে। কিন্তু সেই বিষয়টা এখন হয়তো মিটমাট হয়ে গেছে, হয়তো আশা করি হয়ে যাবে মানুষের তৎপরতার জন্য। এই যে গল্পের মাধ্যমে অর্থাৎ কবি আমাদের এমনভাবে তিনি কবিতাটাকে তুলে ধরছেন, তার ছোট্ট গল্পের মাধ্যমে তার কবিতাটাকে তিনি আমাদের সামনে গল্পের আকারে উপস্থাপন করছেন এবং তিনি আমাদের সামনে ফোকাস করছেন যে আমাদের এই যে এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য, মানুষের ওয়েলবিংয়ের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের সুবিধার্থে, আমাদের জনস্বার্থে, জনগণের জন্য গাছ বাঁচানো অনেকটা দরকার। গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের মা, একটি গাছ অনেক প্রাণ। দেখো তাহলে কীভাবে তিনি আমাদের কবিতাটা উপস্থাপন করছেন, সেটাই আমরা লাইন বাই লাইন বুঝব। দেখো, কবি প্রথম যে লাইন, সেই লাইনে কবি কি বলেছে দেখো, বলছে অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড। বলছে একদা আই মানে কে, সেই ছোট্ট শিশু অর্থাৎ কবি। ক্রেপ্ট মানে কি, হামাগুড়ি দেওয়া। তিনি একবার হামাগুড়ি দিয়ে তিনি কোথায় গেছিলেন, ওক উড়ে গেছিলেন। অর্থাৎ তিনি যখন ছোট্ট ছিলেন, তার ছোটোবেলাকার কথা, যখন তিনি নিষ্পাপ অবস্থায় ছিলেন, একজন ছোট্ট শিশু যে নিষ্পাপ, যে কিচ্ছু জানে না, কোথায় গেছিলেন, ওক গাছের জঙ্গলে।
তারপর কি বলছে, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। সেখানে আমি কেন গেছিলাম সেই জঙ্গলে, কিসের জন্য গেছিলাম? না, গাছেদের যত্ন আত্তি করার জন্য নয়। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একজন পুরুষ হরিণ খোঁজার উদ্দেশ্যে। স্ট্যাগ, এই স্ট্যাগ কথার অর্থ হচ্ছে পুরুষ হরিণ, অর্থাৎ মেল ডিয়ার। এই যে তিনি এই লাইনটা বলছেন, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এই লাইনটার মাধ্যমে তিনি কি সিম্বল করছেন? তিনি সিম্বলাইজ করছেন আমাদের যে কোয়েস্ট, ওয়াজ লুকিং ফর স্ট্যাগ, আমাদের কোয়েস্ট ফর আইডিয়াল অ্যাটেন্ড, কিছু ভালো করার, কিছু সুন্দর করার, সেই অবস্থাটাকে তিনি তুলে ধরছেন। তারপরে দেখো কি বলছেন, আই মেট, আমি সেখানে দেখা করেছিলাম, আমার সাক্ষাৎ হয়েছিল। কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? অ্যান ওল্ড উম্যান দেয়ার, একজন বৃদ্ধ মহিলার। এই যে বৃদ্ধ মহিলার তিনি সিম্বলিজমটা নিয়ে আসছেন, সিম্বল হিসেবে তুলে ধরছেন। তিনি কেমন? অল নোবেলিস্টিক অ্যান্ড র্যাগ, তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন জীর্ণ, এবং তার হাতে কি ছিল? হাতে ছিল একটা দণ্ড, লাঠি, এবং তার যে পোশাক পরিচ্ছদটা কেমন? র্যাগ, র্যাগ মানে হচ্ছে জীর্ণ, ছেঁড়া, টর্ন। মানে এই যে এই লাইনটা তিনি কি বলছেন? তিনি মেটাফোর অর্থাৎ রূপকের মাধ্যমে তিনি তুলে ধরছেন আমাদের মাদার নেচারকে। কাকে? সেই বৃদ্ধ মহিলার দ্বারা তিনি তুলে ধরছেন। বৃদ্ধ মহিলাটা যেমন এখন জীর্ণ হয়ে গেছে, তার পোশাক পরিচ্ছদ ছিঁড়ে গেছে, স্টিকড হয়ে গেছে, নোবেলি র্যাগড হয়ে গেছে তিনি, অর্থাৎ প্রকৃতিরূপী আমাদের এই যে বৃদ্ধ মহিলাকে দেখাচ্ছেন যে প্রকৃতিরও অবস্থা সেই ছিন্ন বিচ্ছিন্ন র্যাগড হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এত নির্বিচারে আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি। তার ফলস্বরূপ এই যে বর্তমানে আমরা বুঝতে পারছি টেম্পারেচার কত হাই হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। 53 ডিগ্রি 50 ডিগ্রি টেম্পারেচার বছরের পর বছর প্রায় ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে। তিনি কি বলছেন? তিনি বলছেন, সি সেড, সেই বৃদ্ধ মহিলাটি বললেন, কি বললেন? আই হ্যাভ ইয়োর সিক্রেট, আমার কাছে তোমার কিছু গোপন তথ্য রয়েছে। কোথায়? হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার কাছে যে ছোট্ট ব্যাগ রয়েছে, যেখানে তোমার সমস্ত সিক্রেট, তুমি যে অকর্ম কুকর্ম, তুমি কত গাছ কেটেছো, তুমি কি না কি করেছো, চারদিকে কত গাছ না কাটা গেছে, তুমি কোনো গাছকে কি করনি? বাধা দাওনি গাছ কাটতে। তুমি সব সময় দেখে গেছো গাছ কীভাবে কাটা যায়, গাছ কীভাবে কাটে, কিন্তু তুমি কখনো একবার বাধা দেয়নি। তাই তোমার সমস্ত সিক্রেট আমার ছোট্ট ব্যাগে রয়েছে। তাহলে কবি কে আমাদের যে এই বৃদ্ধ মহিলা অর্থাৎ মাদার নেচার তিনি বলছেন। তারপরে লাইন কি বলছেন? দেন সি বিগ্যান টু ক্যাকল, এরপর তিনি যখন এই কথাটি আমাকে বললেন যে তোমার কিছু সিক্রেট আমার কাছে রয়েছে, তিনি কি করতে লাগলেন? ক্যাকল, ক্যাকল মানে হচ্ছে সেই কর্কশ শব্দ। ভালো করে ভেবে দেখবে, তোমার বাড়িতে যে ঠাকুমা, দিদা বা এমন কেউ যিনি বৃদ্ধ মহিলা রয়েছেন, যদি তিনি রেগে যান বা তোমাদের উপর যদি রেগে যায়, যেমন আমাদের রেগে গিয়ে খ্যাঁক খ্যাঁক করেন, খ্যাঁক খ্যাঁক করেন, তিনি কর্কশ শব্দে বলছেন। এবং এই যে তার যে কর্কশ শব্দ, তারপর আমি কী হলাম? আই বিগ্যান টু কোয়াক, আমি কেঁপে উঠলাম ভয়ে। কী হলো? আমি কেঁপে উঠলাম। কী হলো তারপরে? সি ওপেন, সেই যে মাদার নেচার, সেই যে বৃদ্ধ মহিলা, তিনি কী করলেন? সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটা তিনি আমার সামনে খুলে দিলেন, অর্থাৎ আমার সিক্রেটটা তিনি আমার সামনে খুলে দিলেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি টুয়াইস অ্যাওয়েক হলাম। টুয়াইস অ্যাওয়েক কথার অর্থ হচ্ছে দ্বিতীয়বার পুনরায় জেগে ওঠা। এই যে লাইনটা টুয়াইস অ্যাওয়েক, এখানে আমাদের কবি যে ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, অর্থাৎ অলঙ্কার ব্যবহার করেছেন, সেটা হচ্ছে হাইপারবোল। অর্থাৎ তিনি জোর দিয়ে বলছেন, এখানে কি দিচ্ছেন? তিনি বিস্মিত হয়ে গেছেন, বিস্মিত হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন, হতবাক হয়ে গেছেন। এই যে টুয়াইস অ্যাওয়েক, এটা কি? এটা হচ্ছে ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ। ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ, আমি যে এতদিন ধরে অজ্ঞাত অবস্থায় ছিলাম, আমি কিছু জানতাম না, কী অবস্থায় আমি ছিলাম, কবির যে করুণ অবস্থা, কবির যে ইগনোরেন্স অবস্থা প্রকৃতি নিয়ে, সেখান থেকে তিনি ট্রান্সফর্ম হয়ে, অর্থাৎ তার পরিবর্তন হয়ে তিনি নলেজের দিকে ফিরছেন যে হ্যাঁ, হয়তো আমার উচিত ছিল। তারপর তিনি কি দিচ্ছেন? যেই মাত্র আমাদের সেই মাদার নেচার অর্থাৎ বৃদ্ধ মহিলা তার ব্যাগটি খুললেন, সারাউন্ডেড বাই স্টেয়ারিং ট্রাইব, তিনি দেখছেন তাকে ঘিরে একদল আদিবাসী লোক
যেন তার চারিদিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকে ঘিরে রয়েছে, এবং কি অ্যান্ড মি টায়ার্ড টু স্টেক, এবং আমি নিজেকে যেন দেখতে পাচ্ছি কোনো একটা খুঁটির সঙ্গে বা কোনো গাছের সঙ্গে যেন তারা আমাকে শক্ত করে টাইট করে রেখেছে, অর্থাৎ তাকে বেঁধে রেখেছে। কাকে? সেই শিশুরূপ আমাদের কবিকে। অর্থাৎ এই যে স্টিয়ারিং ট্রাইব, অর্থাৎ এই স্টিয়ারিং ট্রাইব কারা? দেখো আমাদের লেখক কি সুন্দরভাবে বোঝাচ্ছেন। দে সেড, তারা কারা? এই যে স্টিয়ারিং ট্রাইব, তারা কি বলছেন? উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি কি? আমরা হচ্ছি ওক গাছ। উই আর দ্য ওক ট্রিজ। এই যে ওক ট্রিজ দিয়ে তিনি কী বোঝাচ্ছেন? পার্সনিফিকেশন তুলে ধরছেন। এবার তুমি ভেবে দেখো যে ওক গাছ কি কথা বলতে পারে? পারে না। অর্থাৎ তিনি সেই ওক গাছের মধ্যে প্রাণ দিচ্ছেন। পার্সনিফিকেশন হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে লেখক কোনো একজন মৃত বা যে কোনো বস্তু, যে মৃত, যে জড় বস্তু, তার মধ্যে প্রাণ দেওয়া, প্রাণের সঞ্চার করা, তাকে দিয়ে কোনো কিছু বলানো। ধরো একটা পেন, যে পেনে তুমি দিনের পর দিন লিখে যাচ্ছ, সেই পেন তোমাকে হঠাৎ করে একদিন বলছে, কী রে তোরা আমাকে তো এত লিখছিস, আমাকে ঘষে যাচ্ছিস সেই সাদা পাতার ওপর, আমাদের ওপর তোর মায়া পড়ে না? হঠাৎ করে তুমি চমকে যাবে, কী ব্যাপার, আমার সঙ্গে পেন কথা বলছে? ঠিক তেমনই কী বলছে? সেই ওক গাছগুলো বলছে কি? আমরা হচ্ছি সেই ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরাই হচ্ছি তোমার আসল পরিবার, আমরাই তোমাকে বাঁচিয়ে রাখি, তোমাকে জীবন দান করি, তোমাকে অক্সিজেন দিই, কত কিছু দিই, আমরাই তোমার আসল পরিবার, আমরাই। তাহলে হু আর দ্য ওন ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট, দ্য ওক ট্রিজ, দ্য মাদার নেচার। উই আর চপ ডাউন, এরা নালিশ করছে। কে নালিশ করছে? গাছেরা নালিশ করছে। উই আর চপ ডাউন, আমাদেরকে দিনের পর দিন চপ ডাউন মানে কেটে ফেলা হচ্ছে, টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে। আমরা চপ ডাউন হচ্ছে, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। আমাদের কেউ যন্ত্রণা বোঝে না, আমাদের কেউ কষ্ট বোঝে না। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে। ইউ ডো নট ব্লিঙ্ক ক্যান আই, তখন তো তুমি একবারও কী করো না? আমাদের দিকে ভ্রুক্ষেপও করো না, একবার চোখের পলক ফেলে তাকায়ও না। তুমি একবার ভেবে দেখো, তুমি যখন স্কুল যাচ্ছ, কোথাও যাচ্ছ, তোমার সামনে যদি একটা বড় খুব সুন্দর গাছকে কেটে ফেলা হয়, তাহলে কি তুমি একবারের জন্য প্রতিবাদ করেছো? না, আমরা প্রতিবাদ করি। আমি আমার কথাই বলছি। এই যে আমাদের যে স্কুল রয়েছে, যেখানে আমার বাড়ি, সেখান থেকে কিছুটা দূরেই এক অনেক বড় বট গাছ রয়েছে, অনেক অনেক পুরাতন। আমি একবার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বট গাছের বয়স কত হবে। বাবা বলছে, আমি তো সেই ছোট্ট থেকেই দেখছি, অর্থাৎ আমার বাবার বয়স প্রায় 60+। তিনি দেখছেন, অর্থাৎ আমার যে ঠাকুরদা তিনিও দেখেছেন মোটামুটি প্রায় 200 years+। সেই গাছটাকে কেটে ফেলা হচ্ছে আজকে, তার ডালপালাগুলোকে কেটে ফেলা হচ্ছে। সেই বট গাছটা কত ছায়া দেয়, কত মানুষের আশ্রয়স্থল, কত পাখি, কত ছোট্ট ছোট্ট পোকামাকড়, শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র আমাদের স্বার্থসিদ্ধির জন্য, আমাদের স্বার্থসিদ্ধির জন্য, সকলের স্বার্থসিদ্ধির জন্য। এই যে এত এত রোড হচ্ছে, এত এত গাছ কাটা যাচ্ছে, তার পরিবর্তে আমরা কী লাগাচ্ছি? গাছ কেটে, এত বড় বড় এত মোটা মোটা গাছ কেটে আমরা লাগাচ্ছি কি? গুল্ম জাতীয় গাছ। কী গাছ? না তো ফুলের গাছ, কাঠ গোলাপের গাছ লাগাচ্ছি আমরা। কোথায়? রাস্তার মাঝে। আমরা কি লাগিয়েছি? আমরা কি চিন্তা করছি একবার ভেবে এর পরিণতি কী হতে পারে? এই যে অ্যামাজনের জঙ্গল, যাকে আমরা ফুসফুস বলে ডাকি, বৃক্ষ বলে ডাকি, আমাদের কত ক্ষতি হচ্ছে, কত ধ্বংস হচ্ছে দিনের পর দিন। এই যে রেন ফরেস্ট, এত ধ্বংস হচ্ছে রেন ফরেস্টের, আমরা তো একবারও ভ্রুক্ষেপও করি না যে কোথায় কী গাছ কাটা যাচ্ছে। তাই কি বলছে গাছগুলো? উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে তুলে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি তো একবার আমার দিকে চোখ তুলে তাকাওনি। তার মানে কি? কবির কী প্রকাশ পাচ্ছে? নেগলিজেন্স, অর্থাৎ উদাসীনতা। তিনি একবার ভেবেও দেখেননি যে হ্যাঁ, গাছ কাটলে হয়তো এগুলো হতে পারে, আমাদের ক্ষতি হচ্ছে। এই যে আমরা এসি লাগিয়ে নিচ্ছি, এত গরম তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না, যদি আমরা এসি না লাগিয়ে 10টা গাছ লাগাই, আমরা কি পারি না? পারি আমরা, কিন্তু আমরা করছি না। তাই কবি কী বলছেন? তাই সেই গাছগুলো বলছে, আনলেস ইউ মেক আ প্রমিস নাও, তুমি যদি এখন বর্তমানে আমাকে যদি এই প্রতিজ্ঞাটা না করো, আমাকে যদি এই তুমি কথাটা না দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমাকে আমরা আজ মেরে ফেলবো।
তাহলে কবি বলছে কি, দেখো একবার ভালো করে ভেবে দেখো, গাছ একদিন, যে গাছকে তুমি কেটে ফেলছো, সেই গাছের কোনো পরিবার, গাছের যে ফ্যামিলি রয়েছে, এসে তোমাকে বলছে তুমি আমার পরিবারের সদস্যকে মেরেছো, আজ তোমার রেহাই নাই, আজ তোমাকে মেরে ফেলা হবে। তাহলে এই যে এত এত গাছ আমরা নির্বিচারে কেটে ফেলি শুধুমাত্র আমাদের স্বার্থ সিদ্ধির জন্যে, শুধুমাত্র আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, সেখানে কবি দেখাচ্ছেন আমাদেরকে, আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে কি ভুল আমরা করেছি গাছ কেটে। তার মাসুল আজকে বর্তমানে 2026-এ দাঁড়িয়ে আমরা ভোগ করছি এবং ভবিষ্যতেও আমরা তা করব। তা কি বলছে, আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি আমাকে এখন প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন মারা যাবে, তুমি মারা যেতে চলেছো, তোমাকে মেরে ফেলা হবে। যেমনভাবে তুমি আমাদেরকে মেরে ফেলো, একবারও দেখো না চোখ তুলে, যখন আমাদেরকে মেরে ফেলা হয়, আমাদের কেটে ফেলা হয়, আমাদেরকে তুলে ফেলা হয়, আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। whenever you see an oak tree fail, আচ্ছা তাহলে কী প্রমিস করবে তুমি আমাকে, যখন তুমি দেখবে কোনো একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, চপ ডাউন করা হচ্ছে, টর্ন আপ করা হচ্ছে, তুলে ফেলা হচ্ছে তার পুরো শিকড় সমেত, কী করবে, সোয়ার, তুমি প্রতিজ্ঞা করো আমাকে। সোয়ার মানে কি, প্রমিস, প্রতিজ্ঞা করো। নাও ইউ উইল প্ল্যান টু, তুমি একটা গাছের বদলে দুটো গাছ লাগাবে। এই কথাটা বলতে গিয়ে আমার একটা মনে পড়ে গেল সিনেমার কথা, জয় হো বলে, যেখানে আমাদের সালমান ভাই রয়েছেন। তোমরা হয়তো দেখেছো সিনেমাটা অনেকেই, যেখানে দেখবে থ্যাংক ইউ এর কথাটা নিয়ে পুরো সিনেমাটা, অর্থাৎ সিনেমার যে চিন্তাভাবনাটা থ্যাংক ইউ, অর্থাৎ তুমি কোনো একটা যদি কাউকে উপকার করো, তাই তুমি নিশ্চয়ই কী পাবে, যার তুমি উপকার বললে সে তোমাকে থ্যাংক ইউ বলবে। তখন কি দেখায় সিনেমাটাতে, যে না তুমি আমাকে থ্যাংক ইউ বলো না, ওই থ্যাংক ইউ এর বদলে তুমি কারোর ভালো কাজ করো, অর্থাৎ তাকে বলো কী করতে, তুমি যখন 3টে ভালো কাজ করবে তখন সে যেন আবার কি বলে, তাকে এই 3টে ভালো কাজ করতে বলে। অর্থাৎ এইভাবেই আমরা ভালো করতে 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 একটা সময় আমাদের পুরো পৃথিবীটা, পুরো আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক তেমনই ওক গাছ বলছে, যখন তুমি একটা গাছকে দেখবে কেটে ফেলা হচ্ছে, তুমি আমাকে প্রমিস করো তুমি দুটো ওক গাছ লাগাবে। আমি তো চাই দুটো না, এখানে 50টা করে দেওয়া উচিত ছিল, 100টা করে দেওয়া উচিত ছিল নিশ্চয় কবির। কিন্তু কবি যখন লিখেছেন তার চিন্তাভাবনায় তিনি কী বলছেন, তুমি অবশ্যই কী করো, দুটো গাছ লাগাও অবশ্যই। আনলেস ইউ সোয়ার, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে প্রতিজ্ঞা করছো, আনলেস ইউ সোয়ার, তুমি যদি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, এই যে ওক গাছটা তুমি দেখতে পাচ্ছ, এই ওক গাছের যে কালো ছাল, উইল রিঙ্কেল ওভার ইউ, তোমার পুরো শরীরকে কী করে দেবে, জীর্ণ করে দেবে, তোমার পুরো শরীরের চামড়াকে কুঁচকে দেবে। এটা হচ্ছে একটা সিম্বলিজম, কবি এখানে সিম্বলিজম ব্যবহার করছে। তোমরা একবার ভালো করে দেখবে, তোমাদের বাড়ির যে বৃদ্ধ ঠাকুমা ঠাকুরদারা রয়েছেন, তাদের যে গায়ের চামড়াগুলো দেখবে জড়ো জড়ো হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে। এবার আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, একটা প্রকৃতির উদাহরণ। তোমরা নিশ্চয়ই সকলে নিম গাছ দেখেছো, নিম গাছের যে বাকলটা, অর্থাৎ তার যে ওপরে বার্কটা কেমন কুষ্ঠরোগীর মতন খসখসে, মসৃণ নয়। মসৃণ কি, মসৃণ তো নয়। ঠিক তেমনই এবার তুমি ভাবো, যদি শীতকালে আমাদের শরীরের চামড়াগুলো কেমন হয়ে যায়, ফেটে ফেটে যায়। দেখবে বৃদ্ধ যে ঠাকুমা রয়েছে, যারা কাজ করে অনেক দিন, তাদের দেখবে পায়ের চামড়াগুলো ফেটে যায়, আলতা পড়লে কেমন লাগে দেখতে, এক বিশ্রী। বলছে তুমি যদি আমাকে প্রমিস না করো, তাহলে কি, এই যে ব্ল্যাক ওক গাছ রয়েছে, এই ওক গাছের ছালটা পুরো তোমার শরীরকে কী করে দেবে, জীর্ণ করে দেবে। অর্থাৎ তোমার পুরো শরীরটা কী হয়ে যাবে, উচকে যাবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ। এই লাইনটা খুব 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 গুরুত্বপূর্ণ লাইন, একটু ভালো করে বুঝবে। বলছে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ। বলছে এই যে ওক গাছ, যেখানে তুমি কী করেছিলে, এই যে ওক গাছ, অর্থাৎ তুমি প্রকৃতির মাঝেই জন্মগ্রহণ করেছিলে, অ্যামং দ্য ওকস, এই ওক গাছের মধ্যেই, এই গাছেদের মধ্যেই, এই প্রকৃতির মধ্যেই,
বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি এই প্রকৃতির মাঝে বড় হওনি, অর্থাৎ তুমি এই প্রকৃতি ছেড়ে শহরী জীবন অথবা অন্য কোনো বিলাসবহুল জীবনে যেখানে শুধুমাত্র সিমেন্ট, ইট, বালি, পাথরের ইমারত রয়েছে, তুমি সেখানে চলে গেছিলে। অর্থাৎ তুমি জন্মগ্রহণ করেছো প্রকৃতিতে, কিন্তু সেই প্রকৃতির জন্মগ্রহণ করার পর প্রকৃতির তুমি মায়া, দয়া, মমতা কিচ্ছু করনি। তুমি সেখান থেকে চলে গেছো কোথায়? ইট পাথরের সেই সুন্দর বিলাসবহুল বাড়িতে। বুঝতে পারছো কবি কেমনভাবে তার বেদনা, তার যে যন্ত্রণা, সেগুলোকে তিনি আমাদের সামনে তুলে ধরছেন। তারপরের লাইনগুলো দেখো, তারপরে স্ট্যান্ডাকে চলে যাও। বলছে দিস ওয়াজ মাই ড্রিম, দিস ওয়াজ মাই ড্রিম। এই সমস্ত কিছুটাই কবি বলছে আমার একটা যেন স্বপ্ন ছিল। তাহলে একবার ভালো করে দেখো, এই যে ড্রিম, এই ড্রিম বিষয়টাকে আমরা আগেও তো পেয়েছি। প্রথম লাইনে যখন তিনি কি বললেন, তিনি বললেন আমি হামাগুড়ি দিয়ে যেন আমি কোথায় যাচ্ছি? ওক গাছে যাচ্ছি। সেখানে আমার একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। তিনি যখন ব্যাগটা খুললেন, আমি যেন টুয়াইস অ্যাওয়েক করলাম। তাহলে নিশ্চয়ই কী করছিলাম? আমার চোখটা আমার অন্ধ ছিল, আমি প্রকৃতিকে ভালো করে দেখিনি। এর মাধ্যমে এই যে দিস ওয়াজ মাই ড্রিম, এখানে আমি আমার মতবাদ দিয়ে বলতে পারি, আমি কবি কী বোঝাচ্ছেন? কবি বলছেন আমি যে স্বপ্ন দেখছিলাম, এবং স্বপ্নের মধ্যে তিনি হয়তো আর একটা স্বপ্ন দেখছিলেন, অর্থাৎ পিকচার উইদিন দ্য পিকচার, অর্থাৎ ছবির মধ্যে তিনি ছবি, অর্থাৎ স্বপ্নের মধ্যে হয়তো তিনি আরেকটা স্বপ্ন দেখছেন। কি বলছেন? দিস ওয়াজ মাই ড্রিম, বলছে এই সমস্ত কিছুটাই যেন আমার একটা স্বপ্ন ছিল। বিনিথ দ্য বাউজ, সেই গাছের নিচে, বাউজ মানে কি? শাখা পোশাখা। তাহলে আমি নিশ্চয়ই, তাহলে কোথায় কবি বলছেন, কোথায় এই সমস্ত যে স্বপ্নটা আমি কোথায় দেখছি? গাছের নিচে বসে, গাছের ডালপালা অর্থাৎ গাছ। তিনি যখন হয়তো আবার তার শহরে জীবন ত্যাগ করে তিনি যখন বর্তমানে ফিরে এসেছেন, সেখানে তিনি দেখছেন এই যে বাউজ অর্থাৎ শাখা পোশাখা গাছের ডালপালা, তার নিচে বসে, তার ছায়ায় বসে তিনি স্বপ্ন দেখছেন। বুঝতে পারছো কবি কেমনভাবে তার চিন্তা ভাবনাটাকে উপস্থাপন করছেন? এই ওক গাছকেই তিনি কেটেছেন। ওই গাছ যখন কাটা হয় তিনি কী করেছেন? তার নেগলিজেন্স দেখিয়েছেন, তার উদাসীনতা দেখিয়েছেন, এবং এই ওক গাছ কী করছে? ওক গাছের নিচেই কবি স্বপ্ন দেখছেন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমি দেখেছি সেখানে বসে, সেটা আমাকে কী করেছে? পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছে। ওই যে পরিবর্তনের ধারা, পরিবর্তন না হলে সমাজের কোনো কিছু উন্নতির সম্ভব নয়। তাই কবি কী বলছেন? সেই স্বপ্ন থেকে যেন আমি উঠে আসছি, মনে হচ্ছে সেই স্বপ্নটা যেন আমাকে পরিবর্তন করে দিয়েছে। চেঞ্জড, আমি পুরোপুরি চেঞ্জড, পুরোপুরি পরিবর্তন। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, এবার ওই স্বপ্নের মধ্যে আমি যে গেছিলাম, যেখানে মনে হচ্ছে সেই ওক গাছের জঙ্গল, সেখান থেকে আমি যখন বেরিয়ে আসছি, ব্যাক টু হোম কোম্পানি, এবং ব্যাক টু হিউম্যান কোম্পানি, আমাদের মানুষ্য অবস্থার মধ্যে, অর্থাৎ আমাদের যে মানুষের যে সামাজিক মেলবন্ধন, সেখানে তিনি যখন আবার মানুষের সঙ্গে ফিরে আসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। মাই ওয়াক, কবি বলছেন আমার হাঁটাটা ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, যেন এক মানুষ্য শিশুর মতন। অর্থাৎ তিনি একবার এখানে তিনি ব্যবহার করলেন অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন ইউ নেভার গ্রিউ। তাহলে তিনি যে প্রকৃতির মাঝে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেখানে তিনি বড় হতে পারেননি বা বড় হননি। তিনি এখানে এসে বলছেন মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার সেই হাঁটাটা কেমন হয়ে গেছে এখন? মানুষের মতন, মানুষ অর্থাৎ ছোট্ট শিশুর মতন, অর্থাৎ ছোট্ট শিশু নিষ্পাপ। তারা চাহনিটা তিনি যখন ওকুট থেকে ফিরে আসছেন, তিনি আবার হয়তো সেই ছোট্ট শিশু অবস্থায় তিনি যদি থাকতেন কোথায়? এই প্রকৃতির মাঝে, তাহলে তার যে অবস্থাটা হতো এতদিনে, তিনি সেই অবস্থা অনুভব করছেন এখন। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, এবং আমার সম্পূর্ণ হৃদয়টা গাছের মতন হয়ে গেছে। এই লাইনটা হচ্ছে একটা মেটাফোর, অর্থাৎ তার হৃদয়টা কেমন হয়ে গেছে? প্রকৃতির সান্নিধ্যে এসে তার মনটা গাছ হয়ে গেছে। অর্থাৎ তিনি এখন যদি দেখেন কোথাও একটা গাছ কাটছে, তিনি তার প্রতিবাদ করবেন, তার বদলে তিনি তাকে বলবেন দুটো গাছ লাগাতে। অর্থাৎ তার জীবনটা এখন সবুজাময় হয়ে গেছে।
এই যে আমাদের সম্পূর্ণ কবিতা, এটাই হচ্ছে কবিতার আমাদের মূল ভাব। তাহলে এই যে আমাদের সম্পূর্ণ কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, এর মাধ্যমে কবি আমাদের সামনে যেটা তুলে ধরলেন সেটা হচ্ছে আমাদের এই সমাজ, এই এনভায়রনমেন্ট, এই যে পরিবেশ, এই এনভায়রনমেন্ট, তার প্রতি আমাদের দায়িত্ব, তার প্রতি আমাদের এটা করা উচিত। এই প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক, কিন্তু তার পরিবর্তে আমরা প্রকৃতিকে কী দিচ্ছি? কিছুই না, জিরো, জিরো, বিগ জিরো। প্রকৃতিকে আমরা শুধু অবহেলা করেই যাই। তাই কবি বলছেন যে এই মাই ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ এই যে কবিতার নামকরণ, টেড হিউজ তার কবিতার নামকরণ হয়তো যথার্থ। এই কবিতার যে নাম, তার মাধ্যমে আমরা বুঝতে পারি হ্যাঁ, গাছই হচ্ছে আমাদের আসল পরিবার, যে আমাদের অক্সিজেন দেয়, যে অক্সিজেন ছাড়া আমরা হয়তো 1 থেকে 2 মিনিটের বেশি বাঁচতে পারবো না। জল ছাড়াও আমরা বেঁচে যেতে পারবো 7 দিন, 8 দিন, 9 দিন, কিন্তু অক্সিজেন ছাড়া আমরা একটা মুহূর্ত বাঁচতে পারবো না। আর সেই গাছ আমরা কেটে ফেলছি। তাহলে আমাদের আসল পরিবার, আসল আমাদের কাছের লোক হচ্ছে কে? দিস দ্য ট্রিজ, সেই গাছ। আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি কবিতা। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। কোথাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আর আমার যদি বোঝানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আস্তে আস্তে আমরা তোমাদের সমস্ত যে কবিতা রয়েছে আমাদের 10ম শ্রেণীর, সেগুলো সমস্তটাই আমরা তুলে ধরব। আশা করছি তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়বে এবং তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যাবে। চলো, আজকের মতন টাটা, বাই।